গ্রিনল্যান্ড পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপগুলোর একটি, যার আয়তন প্রায় 21.6 লাখ বর্গ কিলোমিটার এবং যার প্রায় 80% স্থায়ী বরফে ঢাকা। এত বিশাল ভূমি হওয়া সত্ত্বেও এখানে বসবাস করে মাত্র প্রায় 56,000 মানুষ, যাদের প্রায় 90% ইনুইট আদিবাসী, এবং তাদের জীবন ঐতিহ্যগতভাবে শিকার, মাছ ধরা, সিল ও তিমি নির্ভর খাদ্য এবং সমুদ্রভিত্তিক জীবিকার সাথে যুক্ত। প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী এখানে মানুষের বসবাস শুরু হয় প্রায় 4000 বছর আগে এবং পরে 992 সালে নর্স অভিযাত্রী এরিক দ্য রেড এখানে ভাইকিং বসতি স্থাপন করেন, যা কয়েক শতাব্দী টিকে থাকলেও ছোট বরফ যুগ, খাদ্য সংকট এবং ইউরোপের সাথে যোগাযোগ কমে যাওয়ার কারণে 14-15 শতকের মধ্যে ধীরে ধীরে হারিয়ে যায়। 1721 সালে ডেনিশ মিশনারি হ্যান্স এগেডে এর আগমনের মাধ্যমে ইউরোপীয় উপনিবেশিক প্রশাসন শুরু হয় এবং ধীরে ধীরে দ্বীপটি ডেনমার্কের অধীনে আসে, যদিও বর্তমানে এটি স্বায়ত্তশাসিত অঞ্চল এবং নিজস্ব সংসদ ও প্রশাসনিক ক্ষমতা রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1941 সালে ইউনাইটেড স্টেটস গ্রিনল্যান্ডের প্রতিরক্ষা নিয়ন্ত্রণ নেয় এবং গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি তৈরি করে, যা ইউরোপে যাওয়া সামরিক বিমানের জ্বালানি ভরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। শীতল যুদ্ধ শুরু হলে 1951 সালে ডেনমার্ক যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয় এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ডে স্থায়ী সামরিক উপস্থিতি তৈরি করে। একই সময়ে থুলে বর্তমান পিটুফিক বিমান ঘাঁটি নির্মাণ করা হয়, যা শীতল যুদ্ধের সময় প্রায় 10,000 মার্কিন সেনা দ্বারা পরিচালিত হতো এবং সোভিয়েত পারমাণবিক ক্ষেপণাস্ত্র শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1957 সালের দিকে এখানে পারমাণবিক প্রতিরক্ষা সক্ষমতা স্থাপনের পরিকল্পনাও করা হয়েছিল। গ্রিনল্যান্ডের প্রাকৃতিক পরিবেশ সম্পূর্ণভাবে আর্কটিক জলবায়ুর উপর নির্ভরশীল, যেখানে মেরু ভালুক শীর্ষ শিকারী হিসেবে সিল শিকার করে। মাস্ক অক্স ও রেইনডিয়ার তুন্দ্রা অঞ্চলের ঘাস ও শৈবাল খেয়ে বেঁচে থাকে। আর্কটিক শিয়াল ছোট প্রাণী ও পাখির ডিম খায়, আর সমুদ্র অঞ্চলে সিল, ওয়ালরাস ও বিভিন্ন প্রজাতির তিমি সামুদ্রিক খাদ্যচক্র বজায় রাখে। আর্কটিক খরগোশ অনেক শিকারী প্রাণীর খাদ্য হিসেবে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। খনিজ সম্পদের দিক থেকে গ্রিনল্যান্ড বিশ্ব রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে বিরল মৃত্তিকা খনিজ সম্ভাব্য মোট আনুমানিক প্রায় 36 থেকে 38 মিলিয়ন টন, গ্রাফাইট প্রায় 6 মিলিয়ন টন, লিথিয়াম প্রায় 2,35,000 টন, লোহা প্রায় 2 বিলিয়ন টন, ইউরেনিয়াম প্রায় 100 মিলিয়ন টনের বেশি, মলিবডেনাম প্রায় 245 মিলিয়ন টন, নায়োবিয়াম প্রায় 130 মিলিয়ন টন সহ তামা, নিকেল, কোবাল্ট এবং প্লাটিনাম গ্রুপ ধাতু পাওয়া গেছে, যা বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি, নবায়নযোগ্য শক্তি সংরক্ষণ, মহাকাশ প্রযুক্তি, অর্ধপরিবাহী চিপ, উপগ্রহ ব্যবস্থা এবং আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তিতে ব্যবহার করা হয়। গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন আগ্রহ নতুন নয়। 1946 সালে যুক্তরাষ্ট্র সরাসরি দ্বীপটি কেনার প্রস্তাব দিয়েছিল। আধুনিক সময়ে বিষয়টি আবার আলোচনায় আসে যখন ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড নিয়ে একাধিক বক্তব্য দেন। 2019 সালে তিনি এটিকে মূলত জমি কেনাবেচার চুক্তি হিসেবে উল্লেখ করেন। 2025 সালে তিনি বলেন, তোমরা চাইলে আমরা তোমাদের সমৃদ্ধ করব। 2026 সালে বিশ্ব অর্থনৈতিক ফোরামে তিনি বলেন, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় গ্রিনল্যান্ডকে রক্ষা করেছিল এবং অতীতেও দ্বীপটি কেনার চেষ্টা হয়েছিল। আরেক বক্তব্যে তিনি বলেন, এই বিশাল নিরাপত্তাহীন দ্বীপটি আসলে উত্তর আমেরিকার অংশ। নিরাপত্তা বিশ্লেষকদের মতে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ আর্কটিক অঞ্চলে প্রতিপক্ষের সামরিক অগ্রগতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ হতে পারে। বিশ্লেষকদের মতে জলবায়ু পরিবর্তনের ফলে আর্কটিক বরফ গলে গেলে নতুন সমুদ্র বাণিজ্য পথ, নতুন খনিজ উত্তোলনের সুযোগ এবং নতুন ভূ-রাজনৈতিক প্রতিযোগিতা তৈরি হবে। বরফ গলার ফলে আগে অপ্রাপ্য খনিজ ভাণ্ডার উন্মুক্ত হতে পারে এবং নতুন বাণিজ্য পথ এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার যোগাযোগ দ্রুত করতে পারে। ফলে গ্রিনল্যান্ড ভবিষ্যতে শুধু খনিজ নয়, বরং সামরিক, জ্বালানি, পরিবেশ এবং বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে বিশ্ব শক্তির ভারসাম্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।